আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের মজুদ পণ্যের হিসাব রক্ষণ সংক্রান্ত বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো লক্ষ্য করি এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তো এইখানে বলেছে প্রাপ্তি লিমিটেডের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত এখানে কিছু তথ্যাবলী ছিল। এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে জানুয়ারি মাসের এই নিট মাল ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নিট পণ্য ক্রয়ের পরিমাণ বলতে বোঝায় মোট ক্রয় থেকে ফেরত বাদ দিতে হয়। তো আমরা এই তথ্যের আলোকে এখন ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তো ক নাম্বারের সমাধানের জন্য এই যে আমি উদ্দীপকের অংশটা এখানে নিয়ে এসে রেখেছি। তো এই উদ্দীপক দেখে আমরা এখানে সমাধান করব। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, প্রথমে লিখব ক্রয়, আগে লিখব কয় জায়গায় ক্রয় আছে লক্ষ্য করি। এই যে 6 তারিখে একটা ক্রয় আছে 1000 একক, আবার 20 তারিখে একটা ক্রয় আছে এবং 26 তারিখে ক্রয় আছে। 3টা ক্রয় আছে। তো 3টা ক্রয় আগে যোগ করব আমরা। লক্ষ্য করি 2017 জানুয়ারি 6 তারিখ ক্রয় কত 1000 একক, দাম হচ্ছে 52 টাকা। 1000কে 52 দিয়ে গুণ করে 52,000 টাকা। তারপরে আবার 20 তারিখে ক্রয় আছে 800 একক। 800 একক এখানে লিখব। 60 টাকা দর, 60 টাকা দরে এখানে লিখব। 800কে 60 দিয়ে গুণ করলে 6 48,000 টাকা। আর একটা ক্রয় আছে 26 তারিখে, সেটাও লিখব ক্রয় 400 একক, 58 টাকা দর। 400কে 58 দিয়ে গুণ করে যে টাকা হয় সেটা এখানে লিখব। তাহলে আমরা কি করলাম, এই 6 তারিখ 20 তারিখ এবং 26 তারিখ এই ক্রয়গুলি এখানে লিখলাম, সাজিয়ে লিখলাম। 1000 এটাকে গুণ করে এখানে হয়েছে 860 দিয়ে গুণ করে এখানে মোট টাকা হয়েছে। এবার আমরা যোগ করব। এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব, এটা যোগ করে এখানে লিখব, আর এটা যোগ করে এখানে লিখব। এখানে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে এই যে 26 তারিখের ক্রয়কৃত অর্থের 1/4 অংশ সরবরাহকারীকে ফেরত দেওয়া হয়েছে। এখানে বলছে 26 তারিখে আমরা কিনেছিলাম 400 একক, 1/4 অংশ বলতে 4 ভাগের 1 ভাগ, 100 একক ফেরত দেওয়া হয়েছে। সরবরাহকারীকে ফেরত বলতে ক্রয় ফেরত বোঝায়, সেজন্য আমরা এখানে লিখব 30 তারিখ। এই 30 তারিখ বাদ ক্রয় ফেরত। ক্রয় ফেরত বলে কত একক হবে তাই না? লক্ষ্য করি এই 400 একক, 400 ইন্টু 1/4 মানে কি, উপরে 1 নিচে 4 সমান 100 একক ফেরত। এই 100 একক ফেরত হবে। তাহলে আমরা এখানে লিখব 100 একক, ব্র্যাকেটের মধ্যে লিখব কারণ বিয়োগ করব সেই জন্য। দাম হবে কত, এখানে তো মূল্য দেয়া নেই। দাম হবে এই 26 তারিখে যে রেট ছিল 58 টাকা, তাহলে এখানে লিখব 58 টাকা। 100কে 58 দিয়ে গুণ করলে 5800। এইখানে দাগ দিব, এখানে দাগ দিব, দুই দিকে দাগ দিয়ে এবার আমরা বিয়োগ করব। 2200 থেকে 100 বিয়োগ করলে কত থাকে, আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়। 2200 থেকে 100 বিয়োগ করলে 2100 হয়। অর্থাৎ আমাদের নিচে ডাবল দাগ দিয়ে দিব। এখানে লিখব নিট ক্রয়। কিভাবে পেলাম, মোট ক্রয় যোগ করে যা হয়েছিল সেখান থেকে ফেরত বিয়োগ করলাম। ব্র্যাকেট মানে বিয়োগ বোঝায়। তাহলে আমাদের রেট বিয়োগ করব না, আমরা খালি এই একক বিয়োগ করব আর দর বিয়োগ করব। 2200 থেকে 100 বিয়োগ করলে 2100, আর এখানে এই 1,23,200 থেকে 5,800 বিয়োগ করলে 1,17,400। এই হচ্ছে আমাদের নিট ক্রয় এর পরিমাণ। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল নিট ইস্যুকৃত পণ্যের পরিমাণ নির্ণয় করতে। তো আমরা এই খ নাম্বারের সমাধানের জন্য এখানে ছক অঙ্কন করেছি এবং উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসেছি। এইটা দেখে আমরা ইস্যুকৃত পণ্যের পরিমাণ নির্ণয় করব। নিট ইস্যুকৃত মানে কি, এই একবার ইস্যু করেছি 10 তারিখে, এই একবার ইস্যু করেছি 16 তারিখে, আবার ইস্যু করেছি 24 তারিখে। আমি পাশাপাশি লিখেছি কেননা জায়গা ধরবে না সেই জন্য। আর 28 তারিখে আবার ফেরত প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখন লিখব ইস্যুকৃত পণ্যের পরিমাণ নিট। লক্ষ্য করি
2017 জানুয়ারি এই 10 তারিখ লিখব ইস্যু, এই ইস্যু লেখার পরে কত একক, 1200 একক। তারপরে লিখব আমাদের এখানে কিন্তু এককের পরিমাণ নির্ণয় করতে হবে। আবার ইস্যু করেছে 16 তারিখ, ইস্যু 200 একক। 24 তারিখ ইস্যু 900 একক। অর্থাৎ এই অঙ্কে আমাদের 3টা ইস্যু ছিল, এই একটা 1200 একক, এই একটা ইস্যু 200 একক, এই একটা ইস্যু 900 একক। আর কোথাও কিন্তু ইস্যু নাই। তো এবার আমরা কি করব, এখানে একটি দাগ দিব, দাগ দিয়ে এগুলো সব যোগ করে এখানে লিখব 2300 একক ইস্যু করেছি। এখন বিষয়টি হলো আমাদের নিট ইস্যুকৃত যেহেতু বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের মোট ইস্যু। এই মোট ইস্যু থেকে এই যে 24 তারিখে ইস্যুকৃত ফেরত এসেছে 300 একক, ওইটা বিয়োগ হবে। তাহলে আমরা কি করব, এই যে 28 তারিখে ফেরত আসছে ইস্যুকৃত পণ্য যেহেতু ফেরত, এখানে 28 তারিখ লিখে এখানে লিখব ইস্যুকৃত পণ্য ফেরত কত একক, এই 300 একক। এখানে ব্র্যাকেট দিয়ে লিখব 300 একক, যেহেতু বিয়োগ করব সেজন্য ব্র্যাকেট দিয়ে রাখবো। তাহলে এখানে দাগ দিয়ে 2300 থেকে 300 বিয়োগ করলে 2000 একক হয়, যেটার নাম হবে এই নিট ইস্যু। অর্থাৎ নিট ইস্যু হচ্ছে মোট ইস্যু থেকে ফেরত 300 বিয়োগ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই খ নাম্বারে আর একটা প্রশ্ন ছিল, সেটা বলেছিল যে সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয়। অর্থাৎ তোমাদের যাদের কাছে বই আছে তারা লক্ষ্য করে দেখো যে সমাপনী মজুত পণ্যের পরিমাণও নির্ণয় করতে বলেছে খ নাম্বারে। অর্থাৎ খ নাম্বারে 2টা জিনিস বের করতে বলেছে, একটি হচ্ছে নিট ইস্যু যেটি আমরা এতক্ষণ ধরে নির্ণয় করলাম, আরও বলেছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ। সেজন্য আমরা সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয়ের জন্য আবার ছক অঙ্কন করেছি। এখানে আমরা বিবরণ একক একক। তো সমাপনী মজুত পণ্য আমরা যদি বের করতে চাই তাহলে অনেক সহজ, প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস ইস্যু। আবারও বলি, প্রারম্ভিক মজুত, প্রথমে লিখব প্রারম্ভিক মজুত কত একক ছিল, এই 700 একক, যোগ ক্রয় ক হতে প্রাপ্ত। ক্রয় আমরা কত বের করেছিলাম মনে আছে, সম্ভবত 2100 একক। নিট ক্রয় যেটি 2100 একক, 700 আর 2100 দুটো যোগ করে 2800 একক মোট হলো। আমি আবারও বলি, এখানে বলেছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করতে। তার নিয়মটা হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করব। তাহলে প্রারম্ভিক ছিল এই যে 700 একক, আর নিট ক্রয় ক হতে প্রাপ্ত, ক এর উত্তর হতে প্রাপ্ত 2100 একক, এই দুটো যোগ করে 2800। এখান থেকে আমরা বাদ ইস্যুকৃত পণ্য বা নিট ইস্যু কিছুক্ষণ আগে বের করলাম, নিট ইস্যু মনে আছে 2000 একক সম্ভবত বের করেছি। সেই 2000 একক আমরা এখানে যেহেতু বিয়োগ করব সেজন্য এখানে বাদ লিখলে আর বিয়োগ করার প্রয়োজন নাই। আবারও বলি, আমরা যেহেতু বাদ লিখেছি সেজন্য এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। আমরা এখানে বাদ না লিখলে এখানে ব্র্যাকেট লিখতাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তাই আমি নিখুঁতভাবে অঙ্ক সমাধানের চেষ্টা করি। তো একটি বিষয় আমি আবারও বলছি, অন্য জায়গায় বিয়োগ করার সময় কিন্তু ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এখানে ব্র্যাকেট দিলাম না। কারণটা কি, এখানে বাদ লিখেছি সেই জন্য। বাদ লিখলে এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি এখানে বাদ না লিখে শুধুমাত্র লিখতাম নিট ইস্যু, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে রাখতাম। যেহেতু এখানে বাদ লিখেছি, এখানে আর মাইনাস বা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা এই যে মোট থেকে যদি নিট ইস্যু বিয়োগ করি, তাহলে সমাপনী মজুদ পণ্য এটা থেকে এটা বিয়োগ করে 800 একক হবে, যেটির নাম হবে এই সমাপনী মজুদ একক। এইভাবে আমরা সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের আমরা খ নাম্বার সমাধান করেছি, ক নাম্বার সমাধান করেছি। গ নাম্বারে বলেছে 1 থেকে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মাত্র এই কটা লেনদেনের এই মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে ফিফো পদ্ধতি ব্যবহার করে। তাহলে আমরা এখন এই তথ্যের আলোকে গ নাম্বারের সমাধানের চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে গ নাম্বারের সমাধানের জন্য যে 16 তারিখ পর্যন্ত 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ এবং 16 তারিখ এই 4টা লেনদেন আমি উপরে নিয়ে এসে রাখলাম, ওটা দেখে আমরা এখানে সমাধান করব।
তো ছক তো আমরা জানি, ছক কীভাবে অঙ্কন করতে হয় আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো জানো, তারপরেও বলছি। ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত প্রত্যেকটার আবার তিনটা তিনটা করে আলাদা করা হয়। তো আমরা এখন সমাধান করব। প্রথমে লিখব সাল 2017 সাল জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিক মজুদ। তো প্রারম্ভিক মজুদ কোন ঘরে লিখতে হয় মনে আছে? প্রারম্ভিক মজুদ লিখব এই উদ্বৃত্তের ঘরে। 700 একক, 50 টাকা দর, 700কে 50 দিয়ে গুণ করলে 35,000 টাকা। তারপরে আমরা একটি দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে 6 তারিখ লিখব। 6 তারিখ ক্রয় কত একক? 1000 একক। তো আমরা জানি ক্রয় করলে এই ক্রয়ের ঘরে লিখব 1000 একক, 52 টাকা দর, গুণ করে 52,000 টাকা। এবার আমরা এই ক্রয়ের টাকাটা উদ্বৃত্ততে লিখব। এই ক্রয়ের টাকাটা উদ্বৃত্ততে লিখব, কিন্তু তার আগে এই উপরের লাইনটা নিচে নামিয়ে নিব। এই 700, এই 50, এই দুটো গুণ করে এই 35,000 টাকা, এই লাইনটা নিচে নামিয়ে নিলাম। তারপরে এইটার নিচে আমরা এই লাইনটা লিখব, এই 1000, 52,000। এবার আমরা একটি লম্বা দাগ দিয়ে দিব। তারপরে আমরা 10 তারিখে পড়ি। 10 তারিখ বলছে ইস্যু, তো 10 তারিখের ঘরে লিখে ইস্যু লিখব। এখন ইস্যু করার সময় আমরা কিন্তু ফিফো পদ্ধতি ব্যবহার করছি, ফিফো। তো ফিফো পদ্ধতিতে অঙ্ক করার সময় আমরা জানি ইস্যু করার এখানে মোট 1200 একক বলেছে, তাহলে আমাদের উপরের লাইনটা আগে আমরা বিক্রি করব। অর্থাৎ এই উপরের লাইনটা আগে ইস্যু করব, তারপরে অবশিষ্ট নিচ থেকে নিব। এটা হচ্ছে ফিফো পদ্ধতির নিয়ম। ফিফো এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ইতিপূর্বেও বলেছি। সেজন্য উপরের লাইনটা আমরা এই 700, এই 50, এই 35,000, অর্থাৎ আমাদের মোট ইস্যু করতে হবে 1200। তার মধ্যে এই উপরের 700 আগে ইস্যু করে দিলাম। তাহলে আমরা লক্ষ্য করি আমাদের মোট ইস্যু করতে হবে 1200। তার মধ্যে 700 ইস্যু করেছি, তাহলে 700 যদি বিয়োগ করি এখনও 500 একক থাকে। এই 500 আমরা ইস্যু করব এখান থেকে এই 52 টাকা দরে, কেননা 700 শেষ, এবার এখান থেকে নিব 500 একক, 52 টাকা দর, 500কে 52 দিয়ে গুণ করলে 26,000 টাকা হবে। এইবার আমরা উদ্বৃত্ত লিখব কিভাবে? এই 700 টাকার লাইনটা কিন্তু শেষ নাই, ইস্যু করে দিয়েছি, সেজন্য এটা থেকে বিয়োগ হয়ে গেছে। আবার 1000 থেকে 500 বিয়োগ করলে এখানে 500 থাকে, 1000 থেকে 500 বিয়োগ করলে 500 থাকে, 52 টাকা দর, 500 × 52 সমান 26,000। অর্থাৎ উদ্বৃত্ততে এই লাইনটা নাই, এইটারও 500 বিয়োগ করে 500 থাকলো। আবার আমরা একটি দাগ দিব। এবার দাগ দেওয়ার পরে এই 16 তারিখটা পড়ি। 16 তারিখ আবার ইস্যু করেছে 200 একক। তো এখন ইস্যু করা সহজ হবে, কারণ একটি মাত্র দর আছে, একটি মাত্র লাইন আছে, এখান থেকে আমরা 200 একক ইস্যু করব। তাহলে এখানে লিখব 200 একক, এই 52 টাকা দর, 52কে 200 দিয়ে গুণ করলে 10,400 হবে। এবার উদ্বৃত্ত লিখব কিভাবে? 500 থেকে 200 বিয়োগ করে 300 থাকবে। আবারও বলি, 500 থেকে 200 একক বিয়োগ করে 300 একক থাকবে। দর যা আছে 52 টাকায় থাকবে, 300কে 52 দিয়ে গুণ করে এখানে বসবে। তো এইভাবে আমরা 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই কটা লেনদেন ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তা আমি তোমাদের যারা অঙ্কটি দেখে চলতো তাদের জন্য আবার আমি এই একটু ব্যাকে এসে অঙ্কটা রেখে দিলাম। তোমরা যারা খাতায় তুলে নিতে পারো। তো সবাই পরিশেষে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।